বাংলাদেশে অসংখ্য নারী বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যায় ভুগছে, যার পেছনে কিন্তু থাইরয়েড জড়িত সমস্যা কাজ করছে, যেটি আমাদের অনেকেরই কিন্তু অজানা। হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অনিয়মিত মাসিক, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত দুর্বলতা বোধ করছেন, এমনকি গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা। এই সব কিছুর পেছনে কিন্তু কাজ করতে পারে থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতা। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে থাইরয়েড হরমোনের কারণে পুরুষদের তুলনায় মহিলাদের কেন সব থেকে সমস্যা বেশি হয়ে থাকে, এটাকে কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার সিচুয়েশনটা আসলে কী এবং কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায় এবং যাদের হয়েও থাকে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব, এই সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের থাইরয়েড জনিত সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর তাহনিয়া হক, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহিলাদের থাইরয়েড জনিত সমস্যাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেক সময় দেখেছি যে প্রেগনেন্সির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, অনিয়মিত মাসিক জনিত সমস্যা হচ্ছে এবং বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা। আমি প্রথমেই ডক্টর তানজিনা হোসেন আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের কেন আসলে এই থাইরয়েড জনিত সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে? এটি আসলে খুবই অ্যালার্মিং একটা ব্যাপার যে বাংলাদেশের নারীদের মধ্যে, স্পেশালি সবার মধ্যেই কিন্তু বেশিরভাগ নারীদের মধ্যে থাইরয়েডের নানা সমস্যা অনেক প্রকটভাবে দেখা দিয়েছে। এখন আমরা বলছি যে প্রতি 3 জন নারীর মধ্যে একজনের হয়তো থাইরয়েডজনিত সমস্যা রয়েছে, যা তারা জানেন অথবা এখনও জানেন না। থাইরয়েডের সমস্যা আমাদের নারীদের মধ্যে নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে এবং এর কারণে তার যে প্রজনন ক্ষমতা, তার ভালো থাকা, তার কার্ডিওমেটাবলিক মানে হৃদযন্ত্র এবং অন্যান্য যে আমাদের অর্গানগুলো আছে সেগুলোকে অ্যাফেক্ট করতে পারে। সে কারণে থাইরয়েডের সমস্যা নিয়ে আমাদের একটা খুব আলাদা করে ভাবতে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন থাইরয়েডের রোগী পাওয়া যাচ্ছে। টেস্ট করলেই ধরা পড়ছে যে কোনো না কোনো জায়গায় অসামঞ্জস্য রয়েছে। এখন কেন এটি এত বেড়ে গেছে তার সুস্পষ্ট কারণ এখনও জানা নেই। বেশিরভাগ থাইরয়েড রোগ আসলে এক ধরনের অটোইমিউন রোগ, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম, ইমিউনিটি সিস্টেম, এটাতে কোনো গোলমালের কারণে এটি হয়ে থাকে এবং এই অটোইমিউন রোগের সংখ্যা হয়তো বাড়ছে। আয়োডিনজনিত সমস্যার কথা একসময় বলা হতো, কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমাদের যে খাবারের লবণ আছে, এই লবণের মধ্যে আয়োডিন দেওয়া হয় এবং সে কারণে আয়োডিনের অভাবটা অনেকটাই পূরণ হয়েছে বাংলাদেশে। কিন্তু এখানেও কিছুটা মনিটরিংয়ের ব্যাপার আছে যে সত্যি আমরা যে লবণ কিনে খাই সেটা থেকে সত্যিকারে ওই মাত্রা, নিরাপদ মাত্রার আয়োডিন কি দেওয়া হয় কি না হয়, সেটাও কিন্তু একটা সার্ভিলেন্স করতে হবে। আর এমনিতেই পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যার সংখ্যা 8 গুণ বেশি। সে কারণে বাংলাদেশের নারীরা একটা সবসময় ঝুঁকির মধ্যে আছেন যে কোনো সময় তাদের থাইরয়েডের সমস্যা ধরা পড়তে পারে। আমরা যতটুকু জানি যে থাইরয়েডজনিত সমস্যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক কিছু সমস্যাও দেখা দেয়। কারেক্ট। একটা হলো হাইপোথাইরয়েডিজম, আমরা বলি হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড কমে যাওয়া হরমোনটি, আর হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনটি বেড়ে যাওয়া। তো থাইরয়েড হরমোন কমে গেলেও আমাদের মানসিক সমস্যা হয়, খুব বেশি বেড়ে গেলেও সমস্যা হয়। তো কমে গেলে যেটা বেশি সমস্যা হয় যে ডিপ্রেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আবার বেড়ে গেলে অ্যাংজাইটি, খুব নার্ভাস ফিল করতে পারে। কিন্তু আবার এটাও সত্যি যে অনেক সময় যে আমরা ডিপ্রেশন যখন থাকে, সাইকিয়াট্রিক সমস্যা থাকে, তখন কিন্তু থাইরয়েড টেস্ট করলে অনেক সময় থাইরয়েড হরমোন টেস্টটাও কিন্তু স্বাভাবিক দেখায় না, সামান্য একটু কম বেশি দেখাতে পারে। তার মানে ইট ইজ কমন যে এরকম না যে থাইরয়েড আবার অল্প একটু ওঠানামা করলেও যে বিশাল মানসিক সমস্যা হয়ে যাবে তা কিন্তু না। এবং সেখানে কিন্তু আমরা ভুল করি যে টিএসএইচ আমরা থাইরয়েড হরমোন মাপছি অল্প একটু বেশি, অল্প একটু কম, এবং তার বেশ মানসিক সমস্যা, কিন্তু সেটা কিন্তু থাইরয়েডের জন্য না।
খুব বেশি মানসিক সমস্যা হলে থাইরয়েড ইউজুয়ালি খুব কম বেশি হতে হয়, কিন্তু এটা আমার একটা কমন টেস্ট এবং করা উচিত অবশ্যই। যখনই আমরা মানসিক সমস্যায় ভুগছি তখন ডেফিনেটলি আমরা করব, তো সেটাও মনে রাখতে হবে সব কিছু থাইরয়েডের জন্য না। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা যতটুকু জানি পুরো জানুয়ারি মাস জুড়ে আপনারা থাইরয়েড রিলেটেড যত ধরনের সমস্যা আছে অর্থাৎ অ্যাওয়ারনেস রিলেটেড কিছু প্রোগ্রাম মনে হয় আপনারা করবেন, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনার কাছে জানবো। হ্যাঁ, প্রতি বছর জানুয়ারি মাসটা আমাদের থাইরয়েড সচেতনতা মাস হিসেবে ধরা হয় এবং এটা সারা বিশ্বেই এভাবে পালিত হয়। যেহেতু থাইরয়েডের রোগ অনেক বেশি, আমাদের দেশে তো আরও বেশি, সেই জন্য আমরা মনে করি যে এই পুরো মাস জুড়ে আমরা থাইরয়েড বিষয়ে মানুষকে সচেতন করতে চাই। একটু আগেই যে সিমটমসের কথা বলা হচ্ছিল, আসলে থাইরয়েডের সমস্যাগুলো সারা শরীরে এমনভাবে প্রবলেমগুলো করে যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা কিসের জন্য হচ্ছে। যেমন খুব সিম্পল, হেয়ার ফল, চুল পড়ছে অনেক, তো আমরা মনে করি এটা নিশ্চয়ই আমার খাওয়ার সাথে সম্পর্কিত বা আমার হয়তো যে ব্র্যান্ডের ইউজ করি শ্যাম্পু ওটার জন্য হচ্ছে বা কোনো কারণে পানির জন্য হচ্ছে, কিন্তু এটার পিছনে কিন্তু থাইরয়েডের সমস্যা লুকিয়ে থাকতে পারে। স্কিনের প্রবলেম, ড্রাই স্কিন, যেটা এখন শীতকালে অনেক বেশি হয়, এই সামান্য জিনিস কিন্তু আপনার থাইরয়েডের কারণে হতে পারে। অনিয়মিত মাসিকের জন্য বারবার গাইনোকোলজিস্টের কাছে যাওয়া হচ্ছে, বা স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেমের জন্য ডার্মাটোলজিস্টের কাছে, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া হচ্ছে, বা ওজন বেড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে নিশ্চয়ই আমার খাওয়া দাওয়া বেশি হয়ে গেল কিনা, এই সময়টাতে আমরা অনেক বিয়ে শাদী দাওয়াত খাই, তাহলে কি ওজন বেড়ে যাচ্ছে কিনা। কিন্তু এই যে ছোট ছোট উপসর্গগুলো আমাদের আমলে নিতে হবে, এবং এগুলো যদি আমার কাছে মনে হয় যে মাত্রাতিরিক্ত হচ্ছে, আমাকে থাইরয়েড টেস্ট করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, এই সচেতনতাটুকু আমরা বাড়াতে চাই। যে খুবই সাধারণ কিছু উপসর্গ যেগুলো আপনি খেয়াল করবেন, এবং যদি মনে হয় যে সন্দেহ হয় যে থাইরয়েডের জন্য হচ্ছে, তাহলে থাইরয়েড পরীক্ষা করুন এবং থাইরয়েডের ডক্টরের কাছে যোগাযোগ করুন। এই সচেতনতাটা খুবই জরুরি। কিছু যে আমরা সাইকিয়াট্রির কথা শুনলাম, অনেক সময় আমাদের খুব লো লাগে, আমাদের মনে হয় যে আমরা খুব মন খারাপ করে আছি, সারাক্ষণ কোনো কাজে এনার্জি পাচ্ছি না, সব কিছুতে ক্লান্ত লাগে, ঘুমের সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট উপসর্গ, কিন্তু এই উপসর্গগুলোই হতে পারে থাইরয়েড রোগের কারণে। তাহলে থাইরয়েডটা আমরা টেস্ট করব কিনা সেটা বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য আমরা মাস জুড়ে এই প্রোগ্রামটা করছি। আচ্ছা, এই যে আপনি বললেন যে এই অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে বিভিন্ন ধরনের আপনারা সেমিনার থাকবে, সিম্পোজিয়াম থাকবে, এর মধ্যে আসলে কি কি মেসেজ আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং কি কি ধরনের স্টেপস থাকবে, যেমন প্রচারণা বা আপনারা যে বিভিন্ন ধরনের মানুষদেরকে জানানোর চেষ্টা করবেন যে থাইরয়েডের বিষয়ে সচেতন হতে হবে, সেটার মধ্যে কি কি ধরনের কর্মসূচি রয়েছে? কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সেমিনারগুলো ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে, ঢাকার বাইরে হবার সুযোগটা একটু কম, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে রুরাল পিপল যারা রয়েছে তাদের মাঝে কীভাবে আসলে মেসেজগুলো দেওয়া যেতে পারে? হ্যাঁ, খুবই দরকারি, কারণ হচ্ছে আসলে এই বিষয়ে সচেতনতা একদমই তৃণমূল পর্যায়ে যদি আমরা দিতে চাই, তাহলে এই যে মিডিয়ার ব্যবহার, আমরা পত্রপত্রিকায় লেখালেখি করা বা বিভিন্ন মানে অর্গানাইজেশনের মাধ্যমে যদি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটার একটা চেষ্টা করি। সেমিনারগুলো মূলত চিকিৎসক কেন্দ্রিক হয়ে থাকে, ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে, তার চাইতে বেশি আমরা পোস্টার, কিছু পেজ, ফেসবুক পেজ এবং আমাদের যে মিডিয়ার ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে থাকি। থাইরয়েডের জন্য আমাদের আলাদা একটা পেজ আছে, সেই পেজে আমরা সারাক্ষণ ইনফরমেশন দিতে থাকি, অনেকে কোয়েশ্চেন করে, অনেকে প্রশ্ন করে, সেগুলোর আনসারও দিয়ে থাকি। তো এভাবে সাধারণ মানুষের আমরা একটু সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, ডক্টর তাহানিয়া, আপনার কাছে একটু জানবো যে আমরা যতটুকু জানি যে এই যে থাইরয়েড রিলেটেড আমরা এতক্ষণ আলোচনা করলাম যে মাসিকের কিছু পরিবর্তন হয়ে থাকে, প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, একটু যদি আমাদেরকে বয়সটা বলতেন যে কোন বয়সের নারীরা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে থাইরয়েড জনিত সমস্যাতে আক্রান্ত হবার? হ্যাঁ, এটা হলে থাইরয়েডের অনেক রকম সমস্যা আছে, এক একটা বয়স এক একটা ডিজিজ। যেটা সবচেয়ে কমন আমাদের হাইপোথাইরয়েডিজম, সেটা সাধারণত আমরা দেখি যে মিডল এজ যারা তাদেরকে এফেক্ট করে, কিন্তু এটাও সত্য যে অন্য আরও কম বয়স যে এফেক্ট করবে না সেরকম না। আর যেটা যেটা সবচেয়ে একটা কমন হাইপার থাইরয়েডিজম, সেটা হলো আমাদের আর মিডল এজ থেকে আরেকটু আর্লি তাদেরকে এফেক্ট করে। আবার আমরা গলগণ্ড যেটা বলি অনেক বড় ফুলে যায়, তো সেটা আবার আরেকটু বয়স হলে মিডল এজের পরে একটু লেট মিডল এজ সেখানে এফেক্ট করে। আবার ভাইরাস একটা অনেক সময় থাকে, থাইরয়েড আমাদের ব্যথা করে, একটু হাত পা কাঁপাকাঁপি করে, এটা থাইরয়েড গ্ল্যান্ডে ভাইরাস ইনফেকশন বলি আমরা, সেটা যে কারো যে কোনো এজে হতে পারে, ছেলে মেয়ে উভয়ই। তো আমাদের যেটা করতে হবে, যদিও কমন এই এজগুলো কমন, তারপরও থাইরয়েড যে কারো ছেলে মেয়েরও যে কোনো সময় হতে পারে। ফলে আমাদের মহিলাদের জন্য যে মাসিকে যখন সমস্যা হয় তখন সবসময় আমরা থাইরয়েড টেস্ট করে দেখি থাইরয়েডটা ঠিক আছে কিনা। আচ্ছা, সেকেন্ড, যখন একজন মহিলা যাবে হলো বিয়ে করে বাচ্চা হবে, তখন বাচ্চা হওয়ার আগেই আমরা চাবো
তার থাইরয়েড হরমোনটা একটা স্ক্রিনিংয়ের মাধ্যমে চেক করতে যে কোনো সমস্যা আছে কিনা। যেটা বললাম যে হাইপোথাইরয়েডিজম খুব কমন, অনেক সময় 10%, তাহলে 1 in 10 মধ্যে হাইপোথাইরয়েডিজম থাকতে পারে এবং চিকিৎসা খুবই সহজ, এটা ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু যদি এটা না ধরা পড়ে তাহলে খুবই ডেট্রিমেন্টাল, তাহলে বাচ্চার জন্য মায়ের জন্য সমস্যা হবে। ফলে প্রেগনেন্ট হওয়ার আগে একটা রুটিন স্ক্রিনিং করা, প্রেগনেন্সির পরে যদি আগে করা না থাকে তখন একটু থাইরয়েড হরমোনটা মাপা, সিম্পল টেস্ট, সিম্পল চিকিৎসা, এবং চিকিৎসা দিলেই কোনো সমস্যা থাকবে না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমার থাইরয়েড জনিত সমস্যা হয়েছে, তো যে কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেওয়া মাত্রই কিন্তু তিনি কমপ্লেনটা করে থাকেন যে আমার তো থাইরয়েডের সমস্যা আছে, সুতরাং আমার হয়তো এই থাইরয়েডের জন্যই মনে হয় এই প্রবলেমটা হচ্ছে। সো এই যে এই ধরনের কিছু কনসেপশন রয়েছে, সেখান থেকে আসলে কিভাবে বের করা যায়, বা আপনারা কি ধরনের মেসেজ দিয়ে থাকেন রোগীরা যখন আপনাদের কাছে আসে, কিভাবে কাউন্সিলিং করে থাকেন? জিনিসটা হলো খুবই একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব প্র্যাকটিক্যাল। যেটা হলো যে যেটা বললাম, থাইরয়েড হরমোন যেহেতু শরীরের সব কটা সিস্টেমকে এফেক্ট করে এবং লাগে সেই সিস্টেম ঠিকভাবে চলার জন্য, তাই যে কোনো ধরনের সমস্যা কিন্তু থাইরয়েড হরমোনের ডিসফাংশনের অনেক রকমের ম্যানিফেস্টেশন। ফলে যেন ডায়াগনোসিস মিস যেন না হয়, সেটার জন্য আমরা সবসময় রুটিনলি থাইরয়েড হরমোনটা করি। মাসিকের সমস্যা, স্কিনের সমস্যা, মেন্টাল সমস্যা, ম্যাডাম যেটা বললেন, আমরা যেন মিস না হয় ডায়াগনোসিস, সেটার জন্য আমরা থাইরয়েডটা করব। কিন্তু সব কিছু আবার থাইরয়েডকে দোষ দেওয়া যাবে না। থাইরয়েড যেটা আগে বলছিলাম একটু বেশ কম, টিএসএইচ যেটা আমরা স্কিটে দিয়ে আমরা স্ক্রিনিং করি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, একটু বেশি একটু কম, সেটার জন্য কিন্তু সব কিছু যে সমস্যা হয়ে যাচ্ছে সেটাও যেন আমরা ওভার ডায়াগনোসিস না করি, ওভার ব্লেম যেন না করি। সেটা ফিজিশিয়ানের দিক দিয়ে আমাদের ফিজিশিয়ানদেরই খেয়াল করতে হবে, কাউন্সিলিংটা অনেক বেশি পেশেন্টকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনার থাইরয়েড হরমোন সমস্যা এত মারাত্মক না, অল্প একটু বেশ কম আছে, বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আমরা মাঝে মাঝে ফলো আপে রাখি অথবা মাঝে মাঝে অল্প হালকা চিকিৎসা দিই আর আরও কিছু টেস্ট করে দেখি সমস্যা আসলে আছে কিনা, কারণ এটা একটা কমন জিনিস। আচ্ছা, আমরা এই থাইরয়েড রিলেটেড সমস্যা যেগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আরও বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে থাইরয়েড নিয়ে মানুষের অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, যেটা আপনি খুব চমৎকার করে বলেন। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে থাইরয়েড জনিত কারণে অনিয়মিত মাসিক হচ্ছে বা গর্ভধারণের সমস্যা হচ্ছে, যেটি ডক্টর তানিয়া বলছিলেন, একটু আমাদেরকে যদি বলতেন যে কেন আসলে থাইরয়েডের সাথে অনিয়মিত মাসিকের একটা সম্পর্ক রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নারীদের জন্য যাদের থাইরয়েড সমস্যা বেশি হয়। এটি নারীদের প্রজনন ক্ষমতা এবং প্রজনন যে বয়স, এটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যে কারণে অনেক সময় দেখা যায় বন্ধ্যত্ব দেখা দেয়, সন্তান নেবার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তার পিছনে হয়তো থাইরয়েডের কোনো সমস্যা লুকিয়ে আছে। অথবা রিকারেন্ট প্রেগনেন্সি লস, আপনি প্রায় শুনবেন যে কোনো কারণ ছাড়া অ্যাবর্শন হয়ে গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, এটার পিছনে কিন্তু থাইরয়েড সমস্যা লুকিয়ে থাকতে পারে। আর অনিয়মিত মাসিক, এবং এটা অনেক রকমের হয়। হাইপোথাইরয়েডিজমে সাধারণত মাসিকের পরিমাণ বেশি হতে পারে অথবা একই মাসে কয়েকবার মাসিক হয়ে যেতে পারে। আবার হাইপারথাইরয়েডিজমে ঠিক উল্টা, কয়েক মাস ধরে মাসিক বন্ধ থাকতে পারে অথবা মাসিকের পরিমাণ খুব কমে যেতে পারে। তাহলে দুটোই কিন্তু খারাপ। দুটোই যদি সিমটম আমরা দেখতে পাই তাহলে অন্যান্য পরীক্ষার সাথে অবশ্যই থাইরয়েড হরমোনটা পরীক্ষা করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যেটা যখন কন্ট্রোলে চলে আসে রেঞ্জটা, তখন তারা ওষুধটা বন্ধ করে দেয় অথবা একদিন পর পর তারা গ্রহণ করছে ডাক্তারের পরামর্শ ছাড়া। এই বিষয়ে আপনার পরামর্শ কি? বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম জীবনব্যাপী ওষুধ খেতে হয়, সারা জীবনই ওষুধ খেতে হয়, এবং এই ক্ষেত্রে আমাদের রোগীদের একটা খুব বড় কমপ্লেন আছে যে একটা ওষুধ কেন সারা জীবন খেতে হবে, এবং শুধু যে ওষুধটা আপনি সারা জীবন খাবেন সেটা তো মাঝে মাঝে চেক করে দেখতে হয়, মাঝে মাঝে টেস্ট করতে হয়, কখনো ওষুধের মাত্রা বাড়াতে হয়, কখনো কমাতে হয়। তাহলে একটা নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে যেতে হয়। এই ধৈর্যটা অনেক রোগীর কম থাকে। দেখা যায় যে একবার টেস্ট করার পরে 3 বছর 2 বছর কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, হয়তো ওষুধটা ওভারডোজ হয়ে গেছে বা আন্ডারডোজ হচ্ছে, থাইরয়েড কন্ট্রোল হচ্ছে না। তাহলে এটা একটা ভুল করা হয়। আরেকটা ভুল করা হয় যে থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়মের মধ্যে একটা কিছু ব্যাপার আছে, যেমন এটি খালি পেটে সেবন করতে হয়। এটি খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না। অন্যান্য ওষুধের সাথে এটা ইন্টারেকশন করে, অন্য ওষুধের সাথে খাওয়া যায় না। তাহলে ওই জায়গাতেও রোগীরা কিছুটা ভুল করে থাকে। আর ওই যে ভুলে যাওয়া বা ওষুধ বাদ দিয়ে দেওয়া, একটু কমে গেলেও অনেক সময় রোগীরা ভাবেন যে কমে তো গিয়েছে তাহলে আর ওষুধ খেতে হবে না, কিন্তু কমে গেলে হয়তো ওষুধের মাত্রা কমানো যাবে কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না।
অন্যদিকে হাইপারথাইরয়েডিজমেও তাই। হাইপারথাইরয়েডিজমের সাধারণত ওষুধ বেশি দিন জীবনব্যাপী খেতে হয় না, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা ওষুধ সাকসেসফুলি বন্ধ করতে পারি। কিন্তু সেই বন্ধ করার সময় প্রত্যেকবার টেস্ট করে রিপোর্ট দেখিয়ে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে সেটাকে আস্তে অর্থাৎ আস্তে বন্ধ করা যায়, কিন্তু বন্ধ করার ক্ষেত্রে, বন্ধ করার আগে অবশ্যই চিকিৎসকের ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। ডক্টর তাহনিয়া, আপনার কাছে একটু জানবো, যেটি ডক্টর তানজিনা বলছিলেন যে এই যে থাইরয়েড রিলেটেড যে মেডিসিনসগুলো রয়েছে সেটা আর্লি মর্নিং একটা ফিক্স টাইমে খেতে হয় এবং খাওয়ার পর একটা গ্যাপ দিতে হয়। অনেক ক্ষেত্রে কিন্তু রোগীরা বলে থাকেন যে ডাক্তার তো আমাকে ওভাবে বলে দেয় নাই, আমি এই বিষয়টা আমি জানি না। তারা থাইরয়েডের যে ওষুধটা থাইরক্সিন খাওয়ার সাথে সাথে কিন্তু তারা খাবার গ্রহণ করছেন। এটা একটু আপনার কাছে জানতে চাই যে এক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে আসলে রোগীদেরকে আপনারা ওষুধটা গ্রহণ করার ক্ষেত্রে কিভাবে কাউন্সিলিং করে থাকেন, কারণ আমরা যতটুকু জানি এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে, কারণ থাইরয়েড হরমোনটা অ্যাবজর্পশন, যেটা আমাদের খাওয়ার পরে পেট থেকে তারপরে যে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাবে, কাজ করবে, এটা অ্যাবজর্পশন এত ভালো হয় না। ফলে যদি ভরা পেটে কেউ খায় তাহলে সেটা যতটুক ডোজ তার চেয়ে কম আমাদের রক্তে যাবে। 50 যদি কেউ খায় ভরা পেটে, তার চেয়ে কম রক্তে যাবে। সো ঠিকমতো মাত্রাটা ঠিকমতো হবে না। সেটার জন্য সকালবেলা খালি পেটে আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা আগেও বলে, কিন্তু সেটা তো ফিজিবল না। ফলে আমরা রুগীকে বলি যে, অনেক সময় বলি যে যখন ফজরের নামাজ পড়তে উঠবে তখন খেয়ে নিল, অথবা সকালে উঠে প্রথমেই সে খেয়ে তারপরে আধা ঘন্টা পরে সে নাস্তাটা করবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে প্রেগনেন্সির সময় অনেক সময় অনেক ভিটামিনও খেতে হয়, ক্যালসিয়াম খেতে হয়, আয়রন খেতে হয়। তো অন্যান্য যে ইন্টারঅ্যাকশন ম্যাডাম বলেছে যে আসলে ক্যালসিয়াম আয়রন ট্যাবলেটের সাথে থাইরয়েড হরমোনটা খেলে সেটার অ্যাবজর্পশনটা আরও কমে যায়। ফলে সেটা একজন গর্ভবতী মাকে কিন্তু বলে দিতে হবে যে আপনি সকালবেলা খালি পেটে থাইরয়েড হরমোনটা খাবেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে নাস্তা করবেন, তারপরে অন্তত 4 ঘন্টা গ্যাপে অন্যান্য মেডিসিন যেমন ভিটামিনগুলো খাবেন। ফলে আপনার ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট ওগুলো সব আপনি দুপুরবেলা খান। এবং অবশ্যই থাইরয়েড হরমোনের সাথে ওই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা আমরা আসলে সবসময় খাই, যেটা প্রোটন পাম্প ইনহিবিটর, ওমেপ্রাজল, এটা কিন্তু এটার সাথে খাওয়া যাবে না। রাতে খাওয়া যাবে অথবা দুপুরে খাওয়া যাবে। কিন্তু আপনি হয়তো সাপ্লিমেন্টের কথা বলছেন, কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, যাদের কার্ডিয়াক প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে সকালে খেতে হয়, তারা আসলে কি করবে? সেটা সে ডায়াবেটিস এবং প্রেশার ওষুধের সাথে থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশনের বেশি সমস্যা হয় না, ওটা একসাথে খেতে পারবে। তারপর যদি না বুঝে রুগী যে কোনটা, তাহলে যেটা আমরা লিখে দিই 1 ঘন্টা খাবার 1 ঘন্টা আগে, অথবা আধা ঘন্টা যদি সম্ভব না হয়, আর অন্যান্য ওষুধে 4 ঘন্টা গ্যাপ, তাহলে যে সকালবেলা উঠে যখন ভোরে তখন খেয়ে ফেললো। কিন্তু ডায়াবেটিস এবং প্রেশার ওষুধের সাথে ওটা খাওয়া যায়, ওটা সমস্যা নাই, সেটা একসাথে উনি খেতে পারবে। আচ্ছা, মানে এই জায়গাটায় অনেক সময় দেখা যায় রোগীরা কিন্তু একটু কনফিউজ থাকে যে আমি কি একসাথে খাবো নাকি আমি আলাদা আলাদা করে খাবো। হলো যে ক্যালসিয়াম আয়রন আর হলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট, স্পেশালি সাপ্লিমেন্টস, এবং আপনি যেটা বলছিলেন যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো একটু আলাদা করে খেতে হবে। আমি ডক্টর তানজিনা আপনার কাছে একটু জানবো যে থাইরয়েডের কারণে তো আসলে অনেক ধরনের সমস্যা হয়, আবার অনেক ধরনের লাইফস্টাইল, যেমন অনেকে খুব স্ট্রেসে থাকে, মানসিক চাপে থাকে, অনেকের ঘুমের সমস্যা, এটি কি আসলে থাইরয়েডজনিত সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, বাড়াতে পারে। অনেক সময় দেখা যায় যে একজন রোগী বলেন যে আমার তো সারা বছর থাইরয়েড ভালোই ছিল, ওষুধ খেয়ে হঠাৎ করে কেন বেড়ে গেল? এটার পিছনে কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে ঠিকমতো ওষুধ খেয়েছে কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তবে অনেক সময় দেখা যায় কোনো ভাইরাস ইনফেকশন, খুব স্ট্রেস গিয়েছে, খুব অনিয়মিত একটা লাইফস্টাইল গিয়েছে, তারপরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেহেতু থাইরয়েড হরমোন আমাদের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, আমাদের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে, তাহলে যেসব ইলনেসের কারণে, যেসব অসুস্থতার কারণে আমাদের বিপাক ক্রিয়া এলোমেলো হয়ে যায়, সেসবের কারণে থাইরয়েড হরমোনের রিপোর্টটাও এলোমেলো হয়ে যেতে পারে। যেমন প্রেগনেন্সিতে একটা উদাহরণ দিই আমি, প্রেগনেন্সিতে কিন্তু প্রতিটি ট্রাইমস্টার, প্রতি 2 মাস 1.5 মাস পরপরই আমরা থাইরয়েড হরমোন চেক করি। এটা কারণ আছে, এটি খুবই ওঠানামা করতে থাকে, প্রথম দিকে কমে যেতে থাকে, তারপর আবার বেড়ে যেতে থাকে। তাহলে এই যে খুব দ্রুত র্যাপিড চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে প্রেগনেন্সিতে আমাদের বিপাক ক্রিয়া খুব চেঞ্জ হয়, আমাদের মেটাবলিজমের অনেক পরিবর্তন হয়, সে কারণে সেটার সাথে মিলিয়ে মিলিয়ে থাইরয়েড হরমোনও চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রেগনেন্সিতে আমরা সবসময় ঘন ঘন পরীক্ষা করি এবং ঘন ঘন অ্যাডজাস্ট করতে চেষ্টা করি, মিনিমাম 1.5 থেকে 2 মাসের মধ্যে বারবার চেক করতে থাকি। তাহলে এটা আমাদের বিপাক্রিয়ার সাথে জড়িত, সে কারণে শরীরের যে কোনো বিপাকীয় সমস্যার কারণে এটি বেড়ে যেতে পারে। এখন যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে তো যেটা আমাদের সার্ভে বলছে, বিভিন্ন গবেষণা কিন্তু বলছে যে ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু থাইরয়েডজনিত সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। তো তাদের একটা কমন সমস্যা কিন্তু হচ্ছে যে তারা অনেক লেট নাইটে ঘুমাতে যাচ্ছে। তো এটি কি আসলে থাইরয়েডের প্রবলেমটাকে ট্রিগার করে আরও বেশি? সরাসরি হয়তো থাইরয়েডের প্রবলেমের সাথে জড়িত নয়, তবে এটি মনে রাখতে হবে যে আমাদের সমস্ত শরীরের যে হরমোনের সিক্রেশন,
হরমোন যে তৈরি হয় এবং ব্লাডে মিশে, এটা কিন্তু একটা রিদম মেনে চলে, একটা ছন্দ মেনে চলে। আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আচ্ছা। যেমন প্রত্যেকটা হরমোন আসলে সকালবেলাতে বেশি তৈরি হয়, থাইরয়েড হরমোনও তাই সকালবেলা বেশি তৈরি হয়, কর্টিসল সকালবেলা বেশি তৈরি হয়, দুপুরের বিকেলের দিকে সেটা চাহিদা কমে যায়, রাতের দিকে আরও কমে যায়। তাহলে এই যে বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী যদি আমরা জীবনযাপন পদ্ধতি না করি, তাহলে নানা ধরনের হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। এখন দেখা যায় যে আমরা রাত জেগে কাজ করছি, কিন্তু রাতটা আসলে ঘুমানোর, রাতটা বিশ্রামের। ওই সময় কিন্তু হরমোনের অত কাজ করার কথা নয়, কিন্তু আমরা জোর করে রাতে কাজ করছি। আবার সকালবেলা কিন্তু আমার সমস্ত হরমোনস অনেক বেশি তৈরি হচ্ছে, কিন্তু ওই সময় আমি ঘুমিয়ে আছি, দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে আছি। ব্রেকফাস্ট স্কিপ করা এখন খুবই মানে কমন একটা জিনিস, যে বেশিরভাগ মানুষ সকালবেলা ব্রেকফাস্ট খায় না, অনেক দেরি করে খায় এবং অনেক খারাপ জিনিস খাওয়া হয়। অফিসে ছুটতে ছুটতে গিয়ে বা ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো একটা সিঙ্গারা বা একটা সমুচা খেয়ে ফেলা হয়। তাহলে এগুলো সবই হরমোনের ভারসাম্যহীনতা, মেটাবলিজমের ভারসাম্যহীনতার জন্য দায়ী। এবং নানা ধরনের হরমোনাল প্রবলেম, যেমন ডায়াবেটিস, ওবেসিটি, থাইরয়েড বা অন্যান্য সমস্ত প্রবলেমের পিছনে আমাদের এই অনিয়মিত জীবনযাপন একটা বড় ভূমিকা পালন করছে। আচ্ছা, অর্থাৎ হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই থাইরয়েডজনিত সমস্যাটাকে নিয়ন্ত্রণের জন্য। ডক্টর তানিয়া, আপনার কাছে একটু জানতে চাইবো যে বর্তমান কিছু সার্ভে কিন্তু বলছে যে যারা কর্মজীবী নারী তাদের ক্ষেত্রে থাইরয়েডজনিত সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে? আচ্ছা, সার্ভেতে যদি বলে কর্মজীবী নারীদের বেশি, এটা আমার যেটা মনে হয় যেটা কারা টেস্ট বেশি করছে। এখন আগে যদি যারা কর্মজীবী না অথবা যারা গ্রাম অঞ্চলে আছে তারা সামনে এগিয়ে আসছে, সেটা টেস্ট এত করা হচ্ছে না, সচেতনতা কম। কর্মজীবী নারীদের হয়তো সচেতনতা একটু বেশি, এটার জন্য হয়তো তাদের মধ্যে বেশি দেখা দিচ্ছে। কিন্তু যতগুলো স্টাডি আছে এরকম কোনো স্টাডিতে নাই যেখানে বলা আছে যে না ওয়ার্কিং ওমেনদের থাইরয়েড বেশি হবে, যারা ওয়ার্কিং করছে না তাদের থাইরয়েড বেশি হবে না। আচ্ছা, আপনি খুব চমৎকার করে বলেন যে তারা হয়তো সচেতন বেশি বলে ডায়াগনোসিসটার সংখ্যাটা বেশি হচ্ছে, কিন্তু এটার সাথে কি লাইফস্টাইল মডিফিকেশনের কোনো রিলেশন রয়েছে? ঠিক ডিরেক্টলি ট্রিগার করে না। হাইপারথাইরয়েডিজম যেটা বেশি থাইরয়েড বেশি হওয়া, কিছু ফ্যাক্টর আছে স্ট্রেস ট্রিগার করে, কিন্তু ডাইরেক্টলি খুবই মানে ডাইরেক্ট অথবা খুব ওরকম প্রোফাউন্ড রিলেশন নাই যে স্ট্রেস হলেই যে থাইরয়েড হচ্ছে, সেরকম কিন্তু ওরকম রিলেশন নাই। আমার মনে হচ্ছে যেহেতু ওনারা বেশি টেস্ট করছে সেটার জন্যই হয়তো থাইরয়েডটা বেশি ধরা হচ্ছে। আচ্ছা, যেহেতু ওয়ার্কিং লেডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় কাজের কারণে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা করার চান্সটা খুব কম থাকে, যার কারণে দেখা যায় যে তারা ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে। সো এটির সাথে কি আসলে থাইরয়েডের কোনো কানেকশন আছে কিনা? ওভারওয়েট এবং ওবেসিটির সাথে থাইরয়েডের কিছু কানেকশন আছে। যদি খুব বেশি থাইরয়েড হরমোন কমে যায় ওয়েট গেইন হয়, থাইরয়েড হরমোন বেড়ে গেলে আবার ওয়েট লস হয়। আবার যারা মানে থাইরয়েডের না অন্য কারণে অথবা এমনি যাদের ওজন বেশি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে থাইরয়েড হরমোন টেস্ট করলে আমরা কিছু থাইরয়েড হরমোনের একটু বেশি কম টেস্ট পেতে পারি। সেটা মানে না যে তার থাইরয়েডের সমস্যা আছে, তার ওজন বৃদ্ধির জন্য থাইরয়েড হরমোন টেস্টের উপরে কিছু ইম্প্যাক্ট করতে পারে। আচ্ছা, এটাই মেইনলি রিলেশন। কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না বলে থাইরয়েড হরমোন বেশি হচ্ছে, সেটা কিন্তু এরকম ডাইরেক্ট এরকম কোনো রিলেশন নাই। আচ্ছা, অনেক পেশেন্টরা কিন্তু কমপ্লেন করে থাকে যে আমার ওজন বেড়ে গেছে কারণ আমার থাইরয়েড জনিত সমস্যা রয়েছে, এবং থাইরয়েডের সমস্যার জন্য আমি চেষ্টা করার সত্ত্বেও কিন্তু আমার ওজন কমছে না। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কি আসলে আছে? হ্যাঁ, অবশ্যই। থাইরয়েড হরমোন যেটা আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে, থাইরয়েড হরমোন কমে গেলে মেটাবলিজমও কমে যাবে, কমে গেলে আমাদের ওয়েট গেইনটা হবে। তো যেটা আবার বলছি, যাদের খুব কম থাইরয়েড হরমোন খুব কমে গিয়েছে, অনেক হাইপোথাইরয়েডিজম হয়েছে, তাদের ওজনটা বেশি থাকবে এবং সেটা চিকিৎসা করলে আস্তে আস্তে ওজনটা আবার ঠিক হবে। কিন্তু পুরাটাই যেটা অল্প থাইরয়েড হরমোন যেটা আমরা বলি, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যেটা আমরা বলি, সেটা কিন্তু ওজনের সাথে ওরকম সম্পর্ক নাই, ইন সেন্সে যে সেটা যখন আমরা ট্রিটমেন্ট করব, সাবক্লিনিক্যাল অল্প থাইরয়েড হরমোন অল্প একটু কমেছে, সেটা যখন আমরা ট্রিটমেন্ট করব তখন কিন্তু আমাদের ওজন সেভাবে কমবে না। আমরা কিন্তু সেটা পুরো থাইরয়েড হরমোনের উপরে কিন্তু আমরা দোষ দিতেও পারবো না। এবং যাদের ওজন বেশি অন্য কারণে, সেটা যেটা বলছিলাম, টেস্ট করলেও কিন্তু অনেক সময় ওরকম পিকচার আমরা পাই যে দেখে মনে হয় তার সাবক্লিনিক্যাল থাইরয়েডটা একটু কমে গিয়েছে, কিন্তু সেটা আসলে কমেনি, সেটা ওজনের জন্য ওটার উপরে টেস্টের উপরে সেই এফেক্টটা পড়েছে। ফলে খুব বেশি মেইন মেসেজ হলো, খুব বেশি যদি থাইরয়েড হরমোন কমে, হ্যাঁ ওজন বাড়বে, কিন্তু অল্প অল্প যদি কমে তাহলে সেটা কিন্তু এত
ওজনের উপর সেরকম ইম্প্যাক্ট নেই, এবং সেটা চিকিৎসা করলেও ওজনের উপর সেরকম ইম্প্যাক্ট নেই। আমাদের ওজন কমানোর অন্যান্য যে লাইফস্টাইল মডিফিকেশন চিকিৎসা সেটা কিন্তু আমাদের করতে অর্থাৎ হবে। থাইরয়েডের প্রবলেম যদি থেকে থাকে এক্ষেত্রে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা, যেটার পেছনে নিশ্চয়ই অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোই আপনাদের দুজনের কাছ থেকে আরও বিস্তারিত জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে থাইরয়েডজনিত সমস্যা যাদের রয়েছে নিশ্চয়ই এটার পেছনে অনেক নিয়ম কানুন রয়েছে যেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে একটু মেনটেন করতে হয়। ডক্টর তানজিন, আপনার কাছে সেই নিয়ম কানুনগুলো জানতে চাই যে থাইরয়েডজনিত সমস্যা রয়েছে, কিন্তু আমি যদি এই ফ্যাক্টরগুলো এই বিষয়গুলো যদি আমি মেনটেন করি তাহলে আমার থাইরয়েড থাকা সত্ত্বেও আমি ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। হ্যাঁ, থাইরয়েডের সাথে যেহেতু আমাদের প্রতিটি সিস্টেম জড়িত, একটু আগেই আলাপ হচ্ছিল, তাহলে নানা রকমের উপসর্গ আমাদের নিয়ন্ত্রণ করতে হলে লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন করতে হবে। যেমন একটা নিয়ে আমরা একটু আগেই আলাপ করছিলাম যে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন হয়, ওবেসিটি হয়, তাহলে এটা একটা বড় হেডেক। তো আমরা অনেক রোগীরা ধরেই নেই ও আমার তো হাইপোথাইরয়েডিজম আছে, আমার তো ওয়েট কমবে না। আসলে কিন্তু এই ধারণা ভুল। চেষ্টা করলে ওজন অবশ্যই কমবে আমরা যদি থাইরয়েডের মাত্রা নর্মালে নিয়ে আসতে পারি, এবং সেই সাথে লাইফস্টাইল চেঞ্জ, হাঁটাহাঁটি, এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল এগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই ওজনটা কমানো সম্ভব। তাহলে হতাশ হওয়ার কিছু নেই, এটি আবার আগের ওজনে ফিরে আসা সম্ভব। আবার অনেক সময় দেখা যায় যে হাইপারথাইরয়েডিজমে খুব অ্যাংজাইটি থাকে, ঘুম হয় না, রাতে ঘুম ডিস্টারবেন্স হয়, প্যালপিটেশন হয়। এটার সাথে খাবারের কিছু সম্পর্ক আছে, যেমন টি, কফি, চা, কফি এগুলো যদি বেশি কেউ খেয়ে থাকে প্যালপিটেশনটা বাড়তে পারে। অনেক স্পাইসি খাবার খেলে প্যালপিটেশনটা বাড়তে পারে, তাহলে ওগুলো তখন অ্যাভয়েড করতে বলা হয়। আর হাইপারথাইরয়েডিজমে যেহেতু ঘুমের সমস্যা হয়, সে কারণে যেসব জিনিস খুব এক্সাইটেড করে, মানে অতিরিক্ত স্ক্রিন টাইম বা অতিরিক্ত মোবাইল দেখা, এগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে একটু ঘুমের সমস্যাটা কমে আসে। তাহলে নানাভাবে লাইফস্টাইল চেঞ্জ করে আমরা তাহলে এই সিমটমগুলো কমাতে পারি। হাইপোথাইরয়েডিজমে কনস্টিপেশন একটা বড় সমস্যা, কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাহলে কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য ফাইবার জাতীয় খাবার, আঁশযুক্ত খাবার, ভেজিটেবলস এগুলো বেশি খেতে হবে, পানি বেশি করে খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে ওই সিমটমটা থেকে আমরা কিছুটা রেহাই পাবো। তাহলে থাইরয়েডের সমস্যার সাথে যেসব উপসর্গ রয়েছে সেই উপসর্গগুলো কমাতে হলে আমাদেরকে লাইফস্টাইলে অনেকগুলো চেঞ্জ নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনি খাদ্যাভ্যাসের কথাটা বলছিলেন যে খুব প্রচুর পরিমাণে পানি গ্রহণ করা, ফাইবার জাতীয় খাবার গ্রহণ করা, তার পাশাপাশি আরও কিছু কিছু খাবারের কথা আমরা অনেক সময় দেখে থাকি, সেইগুলো যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতে, যেমন নাটসের কথা বলা হয়, ক্রুশিফেরাস যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলোর কথা অনেক সময় বলা হয় সেগুলো যেন না খাওয়া হয়, সেগুলো আরেকটু বিস্তারিত আপনার এই কাছে বিষয়ে জানবো। আমাদের একটু ভুল ধারণা আছে, কারণ সবাই ধরেই নেন যে থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এই ধরনের জিনিস খাওয়া যাবে না। আসলে এটা পুরোপুরি ঠিক নয়। এগুলো হচ্ছে গয়টেরোজেন, মানে গলগণ্ড যাদের আছে, খুব বড় গলগণ্ড আছে, তাদের ক্ষেত্রে এটা নিষেধ করা হয়। আচ্ছা, ইন জেনারেল সব রোগীর যে এটা খাওয়া নিষেধ তা নয়, এবং তারপরেও যে পরিমাণে এটা খেলে গয়টার হয় সেই পরিমাণে আসলে আমরা খাই না কখনো। মানে এটা অনেক বেশি পরিমাণে যদি কেউ খেয়ে থাকেন তাহলে তাদের গলগণ্ড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অল্প পরিমাণে সবাই এটি খেতে পারবেন। আর যদি কেউ সিদ্ধ করে পানি ফেলে দেন, বলা হয় যে এই গয়টেরোজেনের যে এফেক্টগুলো ওটা চলে যায়। তাহলে এমন না যে আমি থাইরয়েডের সমস্যা হলে কিছুই এই ধরনের সবজি খেতেই পারবো না, এটা কিন্তু আসলে ভুল ধারণা। এটা আমরা খেতে পারবো, পরিমিত খেতে হবে, এবং যদি গলগণ্ড খুব বড় না থাকে তাহলে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। তবে থাইরয়েডের সমস্যার সাথে ওবেসিটি রিলেটেড, কনস্টিপেশন রিলেটেড, এইসব রিলেটেড, প্লাস হচ্ছে এই যে গয়টেরোজেন্সগুলো রিলেটেড, তাহলে একজন থাইরয়েডের রোগী আসলে তার প্রপার খাবারের স্টাইলটা, ডায়েটটা কেমন হওয়া উচিত সেজন্য তিনি চাইলে একজন পুষ্টিবিদের সাহায্য নিতে পারেন। পুষ্টিবিদের পরামর্শে যদি তার ডায়েট চার্টটা মেনটেন করেন তাহলে সেটা খুবই ভালো হয়। আচ্ছা, অর্থাৎ থাইরয়েড জনিত কোনো সমস্যা যদি ডায়াগনোসিস হয় এক্ষেত্রে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট এবং একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সেইভাবে তার খাদ্যাভ্যাসটা নির্ধারণ করতে হবে। আমি ডক্টর তাহানিয়া আপনার কাছে একটু জানতে চাই যে থাইরয়েড জনিত সমস্যা যখন হয়, যদি আমরা অনেকবার আমাদের আলোচনায় চলে এসেছে যে প্রেগনেন্সিতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে মায়েরা কিন্তু যেটা করে থাকে যে তখন যেহেতু অনেক ধরনের সাপ্লিমেন্টস খাওয়া
হয় তখন কিন্তু মাঝে মধ্যে তারা থাইরয়েডের ওষুধটাকে স্কিপ করে থাকে। এক্ষেত্রে কি গর্ভস্থ শিশুর কোনো অসুবিধা হতে পারে স্কিপ করার ক্ষেত্রে? হ্যাঁ, খুব ভালো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা উত্তর দেওয়ার আগে আমি একটু বলবো যে সবসময় যখন ডাক্তাররা আমরা পেশেন্ট দেখছি, মহিলাদেরকে যখন দেখি যার হাইপোথাইরয়েডিজম, যারা থাইরক্সিন খায়, সবসময় কিন্তু বলা উচিত যে আপনি যখন প্রেগনেন্ট হবেন এর আগে অবশ্যই থাইরয়েড টেস্ট করে নেবেন এবং প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসবেন, আমরা ওষুধটার মাত্রা আরও বাড়ায় দিই এবং কোনো অবস্থাতেই যেন প্রেগনেন্সির সময় এটা বন্ধ না করেন। এটা প্রেগনেন্ট হওয়ার আগে, ইভেন ম্যারেজের আগেও যখনই আমি আমার একটা ইয়াং পেশেন্ট, ফিমেল পেশেন্ট যখনই পাই তখন কিন্তু এই মেসেজটা আমি দিয়ে দিই। পরে কখন দেখা হবে, কখন তাকে কেউ বল হবে সেটা তো আমরা জানি না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সিম্পল একটা কথা কিন্তু এটার ইমপ্লিকেশন অনেক। তো আপনার কোয়েশ্চেনের অ্যান্সারে যে এইটা বাদ দেওয়া যাবে না আসলে প্রেগনেন্সিতে। এটা বাদ দিলে, স্পেশালি যদি আমরা বলি 12 সপ্তাহ 11 থেকে 12 সপ্তাহে হলো বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ হয়। তো এর আগে বাচ্চা হলো মায়ের থাইরয়েড হরমোনের উপরে ডিপেন্ড করে এবং সেই থাইরয়েড হরমোন তার ব্রেন ডেভেলপমেন্টে কাজে লাগে। ফলে যখন একজন মহিলা প্রেগনেন্ট হয়, সে যখন নিজেকে সাসপেক্ট করে দ্যাট শি ইজ প্রেগনেন্ট, যখন ইভেন হোম প্রেগনেন্সি টেস্টও যখন করে, তখন থেকেও কিন্তু আমরা বলি যে মাত্রাটা বাড়ায় দিতে। পরে যদি প্রেগনেন্ট না হয় আবার কমাই দিব, সমস্যা নাই। কিন্তু ইট ইজ সো ইম্পর্টেন্ট যে আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে না, আমি যখন সাসপেক্ট করছি একজন পেশেন্ট যে সে প্রেগনেন্ট, তখন থেকেই বাড়ায় দিবে। ফলে তাকে বলা যে তাকে কখনোই যেন হরমোনটা বাদ না দেয়। এখন থাইরয়েড হরমোনের একটা হ্যাফ লাইফ বলি, অথবা একটা সময় আছে যতক্ষণ পর্যন্ত সে কাজ করে। সাধারণত একটা স্কিপ করলে এটার সময় কিছুক্ষণ থাকে, 7 দিন আমাদের শরীরে থাকে। তারপরেও এটা বাদ দেওয়া যাবে না, যখন প্রেগনেন্ট কেউ থাকে তখন বাদ দেওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রেগনেন্সিতে পরে যখন বাচ্চা নিজের গ্ল্যান্ড হয় তখন কিছুটা ঝুঁকিটা একটু কম, কিন্তু প্রথমে 12 সপ্তাহের আগে প্রথম 3 মাস খুবই ইম্পর্টেন্ট। বারবার রুগীদেরকে যদি আমরা এভাবে কাউন্সেলিং করি তাহলে কিন্তু মিস করার সম্ভাবনা কম, কারণ মানুষ মাত্রই ভুল। যদি আমরা বলি যে না এটা মিস করাও যাবে, তখন কিন্তু একটু রিল্যাক্স তো মানুষ হয়ে যায়। তাহলে আমরা যদি গুরুত্বটা একটু বোঝাতে পারি এবং ইনশিওর করি, তাহলে আমার মনে হয় আমাদের আউটকামটা একটু ভালো। যেহেতু প্রেগনেন্সির বিষয়টা আসলে অনেক সময় ওই প্রেগনেন্ট মায়েরা কিন্তু প্রশ্ন করে থাকেন বা তাদের একটা কোয়ারিজ থাকে যে আমার যেহেতু আমার থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে, ডেলিভারির পরবর্তী সময়টাতে আমার বাচ্চারও কি থাইরয়েডের কোনো সমস্যা হবার চান্সেস আছে কিনা বা থাকতে পারে কিনা? এটাও খুবই ভালো প্রশ্ন। তো যেটা বললাম, অনেক ধরনের থাইরয়েডের সমস্যা, একটা হাইপোথাইরয়েড, একটা হাইপারথাইরয়েড। যেটা হাইপোথাইরয়েডের সবচেয়ে কমন যে কজ, সেটাকে আমরা হাশিমোটোস ডিজিজ বলি। মার যদি সেটা থাকে, যেটা কমনলি যেটা আমরা পাই, বাচ্চার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, সেটা আমাদের বেশি টেনশন নাই। কিন্তু মার যখন হাইপারথাইরয়েডিজম, যেটা বলি গ্রেভস ডিজিজ, সেটা যদি থাকে তাহলে সেটা বাচ্চার উপর কিছুটা এফেক্ট করতে পারে। মায়ের জন্য হোক অথবা মার ওষুধের জন্য হোক, তখন কিন্তু বাচ্চাদের আমরা রুটিনলি টেস্টটা করি। এই মানেই না বাচ্চার ওই রোগটাই হবে, কিন্তু মার আছে বলে সেটা বাচ্চার উপরে ডেলিভারির পরে কিছুটা প্রভাব পড়তে পারে, সেটাই ইম্পর্টেন্ট। আর এমনি সব বাচ্চাদেরও কিন্তু আমাদের এখন নিওনেটাল স্ক্রিনিং যেটা বলে সেটাও করা উচিত, জন্মের পরও করা উচিত। কিন্তু কমনলি যে অসুখটা, সেটা থাকলে, যে মার থাকলে সেটা যদি বাচ্চার হবে, সেটা কিন্তু না। সেটা দেখা গেছে বিভিন্ন রকম স্টাডি এবং জার্নালে বাচ্চার হওয়ার সেটা সম্ভাবনা, অর্থাৎ মায়ের থাকলে বাচ্চার যে হবে এমন কোনো আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আসলে নেই। আমরা এই থাইরয়েড নিয়ে আরো অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে প্রেগনেন্সিতে আসলে প্রেগনেন্ট মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রশ্ন যেটা থাকে, যেটা আপনি খুব চমৎকার করে বললেন যে মায়ের থেকে বাচ্চার হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটি খুব চমৎকার করে আপনি ব্যাখ্যা করলেন। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানতে চাই যে পিউবার্টিতে যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে বা হওয়ার যদি কারোর সম্ভাবনা থাকে, ঝুঁকিতে কেন তারা রয়েছে, এবং যদি হয়েও থাকে সে থাইরয়েড রিলেটেড প্রবলেম, সেক্ষেত্রে তারা আসলে কিভাবে কি করতে পারে, মেনটেনেন্সটা কেমন হবে? হ্যাঁ, আমাদের যে শিশুদের যে পিউবার্টি বা কৈশোর শুরু হয় 9-10 বছর বয়সে এবং 13-14-15 পর্যন্ত এই পিউবার্টি যে চেঞ্জটা এটা চলতে থাকে, এই সময় শরীরের অনেকগুলো হরমোনের মাত্রা পরিবর্তন হতে থাকে এবং একটি শিশু শারীরিকভাবে যেভাবে বৃদ্ধি পায়, ঠিক একইভাবে মানসিক চেঞ্জ হয়। মানসিক বৃদ্ধিতে অনেকগুলো চেঞ্জ হয়, তার রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে অনেকগুলো চেঞ্জ হয়। তাহলে এই চেঞ্জের মধ্যে অনেকগুলো হরমোন কাজ করে, তার মধ্যে থাইরয়েড হরমোন একটা। তাহলে অনেক সময় এই সময় ভারসাম্যহীনতাটা খুব প্রকটভাবে দেখা দেয়। তো দেখা যায় যে কোনো একটা শিশু যদি
পিউবার্টিতে আমাদের সবচেয়ে বেশি হাইট বাড়ে, তাই না? বাচ্চারা খুব দ্রুত লম্বা হয়, দেখা যাচ্ছে যে তার লম্বা হওয়াটা একটু ব্যাহত হচ্ছে, মনে হচ্ছে যে ক্লাসের অন্যান্য বাচ্চাদের তুলনায় সে যথেষ্ট লম্বা হচ্ছে না। অথবা যে চেঞ্জগুলো তার আসার কথা ছিল পিউবার্টিতে, ছেলেদের একটু দাড়ি মোচ গজায়, একটু চেঞ্জ আসে, কণ্ঠস্বরে পরিবর্তন আসে, আবার মেয়েদের পিরিয়ড স্টার্ট হয়, ব্রেস্টে একটু পরিবর্তন হয়, তাহলে এগুলো একটা টাইম আছে। কারো কারো ক্ষেত্রে আগেই হয়ে যায়, 9 বছরের আগে হয়ে গেলে সেটাকে বলা হয় প্রিকশিয়াস পিউবার্টি বা আগের বেশি আগে হয়ে গেছে। কারো কারো আবার বিলম্বিত হয়, মানে 15-16 বছরও হয়ে গেছে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, সেটাও খারাপ। তাহলে এই থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় যে কোনোটাই হতে পারে, পিউবার্টি আগেও চলে আসতে পারে, পরেও যেতে পারে। আর পিউবার্টি আসার পরেও অনিয়মিত মাসিক, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, একটা মেয়ের যখন কৈশোরে মাসিক শুরু হলো তারপর সেটা নিয়মিত না হয়ে অনিয়মিত হচ্ছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, তার যথেষ্ট লম্বা হচ্ছে না, এ ধরনের যদি আমরা প্রবলেম পাই তাহলে অবশ্যই থাইরয়েড পরীক্ষা করা উচিত এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে প্যারেন্টস যারা রয়েছে তাদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে। ডক্টর তাহনিয়া, আপনার কাছে একটু জানতে চাইবো যে যেমনটি বলছিলেন যে পিউবার্টিতে যখন এই থাইরয়েড হরমোন রিলেটেড প্রবলেমগুলো হয়, যদি ওই সময়টাতে তারা প্রপার ট্রিটমেন্টটা গ্রহণ না করে, সেটা কি পরবর্তীতে সেই মেয়েটির জন্য বা নারীটির জন্য কি ইনফার্টিলিটির দিকে নিয়ে যেতে পারে কিনা? আচ্ছা, যদি খুব বেশি সমস্যা হয়, আনট্রিটেড থাকে, তাহলে তো ইনফার্টিলিটির দিকে আরও সমস্যা তো অবশ্যই হবে। আর ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে এরকম না যে তার ট্রিটমেন্ট করা হয়েছে সব ঠিক আছে তারপরে পরে যে তার ইনফার্টিলিটি হবে, সেটা না। কিন্তু তারপরে কিছু ঝুঁকি থেকে যায়, যেমন আমাদের কমন যেটা হাসিমোটো, যাদের হাসিমোটো থাইরয়েডাইটিস আছে, থাইরক্সিন খাচ্ছে সব নিয়মিত, তারপরেও অন্য যাদের নাই তার তুলনায় তার একটু অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা, একটু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় কিছুটা একটু বেশি। আর তারপরে হাইপারথাইরয়েডিজম যেটা একই, যার বাচ্চা হওয়ার এবং প্রেগনেন্ট হওয়ার এবং তারপরে ঝুঁকিটা অন্যদের তুলনায় একটু বেশি। তো আনট্রিটেড থাকলে তো অবশ্যই সেটা ভবিষ্যতে তো শুধু ইনফার্টিলিটি না, অন্য দিক দিয়েও সেটা ইম্প্যাক্ট করবে। আচ্ছা, অর্থাৎ ট্রিটেড তো ডেফিনেটলি থাকতে হবে, সেই সাথে আপনারা দুজনেই কিন্তু খুব চমৎকার করে বলেছেন যে এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর তানজিন, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আমাদের দেশের মহিলাদের জন্য থাইরয়েড বিষয়ে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ 3টা পরামর্শ কি এবং সতর্কবার্তা যদি বলি? প্রথম সতর্কবার্তা হচ্ছে জীবনে যে কোনো সময় একটি নারীর থাইরয়েডের সমস্যা ধরা পড়তে পারে। এমন নয় যে অনেকে বলেন আমি তো টেস্ট করেছিলাম, আমার নর্মাল ছিল, আমার এটা আর কখনো হবে না, 2 বছর আগে টেস্ট করেছিলাম, কিন্তু যে কোনো সময় এটি হতে পারে। এবং মনে রাখতে হবে সবচেয়ে বেশি রিপ্রোডাক্টিভ লাইফে প্রজননক্ষম বয়স যেটা মিডল এজ বলেছে, এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ, এই সময় আমাদের থাইরয়েড পরীক্ষা করা উচিত। দ্বিতীয়ত, প্রেগনেন্সি নিতে চাইলে আমি বলবো এখন সবাই সচেতনতার সাথে মা হতে চান এবং সুস্থ ফিট হয়ে তারপর মা হতে চান, তাহলে প্রেগনেন্সি নিতে হলে অবশ্যই প্রেগনেন্সি নেওয়ার আগে একটা থাইরয়েড পরীক্ষা করা খুবই জরুরি, কারণ এটি তার নিজের এবং তার গর্ভস্থ শিশুর স্বাস্থ্যে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত। এটি দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে থাইরয়েডের ওষুধ খাবো কি খাবো না, মাত্রা বাড়াবো কি বাড়াবো না, নিয়মিত যে মনিটরিং, এই বিষয়ে সচেতন হতে হবে, নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অনেক সময় একবার ডাক্তার দেখানোর পরে 5 বছর আর কোনো ডাক্তার দেখানো হয় না, এর মধ্যে অনেক মাত্রা চেঞ্জ হয়ে যায়, সে কারণে তিনি সাফার করেন, ভোগেন। কিন্তু এটা একটা নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই 3টি বিষয়ে সচেতনতা খুবই দরকার। ডক্টর তাহনিয়া, আপনার কাছে একটু জানতে চাইবো ছোট্ট করে যে যাদের থাইরয়েড রিলেটেড সমস্যা থাকে, অনেকেই মনে করে যে আমি হয়তো স্বাভাবিক জীবন যাপন করতে পারবো না, চাকরি বাকরি, সন্তান ধারণ বা ওজন নিয়ন্ত্রণে রাখা, সব কিছুর ব্যাপারে তাদের একটা নেগেটিভ একটা ধারণা থাকে। এই বিষয়ে আপনার ধারণা কি বা আপনি কি মেসেজ তাদের উদ্দেশ্যে দিতে চান? আমি সবাইকে বলতে চাই যে যেটা প্রথমত থাইরয়েড একটা কমন রোগ, হাইপোথাইরয়েডিজম খুবই কমন। যদি ঠিকমতো চিকিৎসা করে, ঠিকমতো যদি ওষুধ খায়, ফলো আপে থাকে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। এই অসুখটা নিয়ে ওয়েট বলেন, ম্যারিড লাইফ, বাচ্চা কাচ্চা হওয়া, তারপরে ইন্টেলেকচুয়াল লাইফ, সব কিছুই কিন্তু স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছুতে হবে না। হাইপারথাইরয়েডিজমও একটু ডিফিকাল্ট ওঠাচ্ছে, তারপরেও স্বাভাবিক জীবনযাপনই কিন্তু করতে পারবে। এখানে হতাশ হওয়ার কিছু নাই, এখানে দুঃখ পাওয়ার কিছু নাই। এটা একটা হাইপোথাইরয়েডিজম সহজ একটা চিকিৎসা আছে এবং খুব ইফেক্টিভ, খুব চিপ চিকিৎসা। শুধু ওষুধটা ঠিকমতো খেতে হবে,
আর ডাক্তারের কাছে চেক আপটা করে দেখতে হবে যেন মাত্রা যেন ঠিক থাকে, মাত্রা ঠিক থাকলে সে সব কিছুই নর্মালভাবেই করতে পারবে, তার কোনো আমরা যতটুকু জানি যে আসলে যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে, যেহেতু ওজন বাড়া কমার একটা বিষয় রয়েছে এবং তাদের দেখা যায় যে মানসিক কিছু সুস্থতার ক্ষেত্রে তাদের একটু অবস্টেকলস হিসেবে কাজ করে এই থাইরয়েড জনিত সমস্যা। এই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ঔষধের মতোই? এখানে ডাইরেক্টলি থাইরয়েড হরমোনকে নর্মাল করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওরকম বেশি ভূমিকা পালন করবে না, কিন্তু অ্যাজ এ হোল যখন হাইপোথাইরয়েডিজমের জন্য ওজন বাড়বে তখন সেই ওজনটাকে নর্মালে নিয়ে আসা থাইরয়েড হরমোন ঠিক হওয়ার পরেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। আচ্ছা। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ম্যাডাম বললেন যে ঘুম শুধু থাইরয়েডের জন্য না, সমস্ত আমাদের মেটাবলিজমের জন্য দরকার, আমাদের ওবেসিটি কমানোর জন্য, ডায়াবেটিসের জন্য, অন্যান্য হরমোন রেগুলেশন সব কিছুর জন্য একটা হেলদি লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। ইন্টার রিলেটেডভাবে এক একভাবে সেটা ইম্প্যাক্ট পড়বে। ডাইরেক্টলি কিছু না হলেও ইট ইজ এ জেনারেল অ্যাডভাইস যেটা সবারই এই এভাবেই জীবনযাপন করা উচিত, এটা আমাদের ইন জেনারেলি প্রমোট করা উচিত। আচ্ছা, আমরা তাহলে পুরো আলোচনায় কিন্তু একটা জিনিসই বলতে পারি যে যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম যাদের রয়েছে ওষুধ গ্রহণ করা, সেই সাথে যেটা আপনারা বারবার বলছেন যে জীবনযাত্রা যদি সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে থাইরয়েড জনিত সমস্যা থাকা সত্ত্বেও আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেপ নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।